জামাতে একটা বড় আক্ষেপ আছে এবং একবার সুযোগ পেয়েও তারা কাজে লাগাতে পারেনি। এবার আসলে বিরোধী দল হিসেবে তারা সেই আক্ষেপ থেকে নানা মন্তব্য করছে, এমন একটা কথা তিনি বলেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে গুপ্ত আওয়ামী লীগ, যেটা এখন এই সময়ে অনেক বেশি শোনা যাচ্ছে, যেটা আসলে রাজনীতির মধ্যে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে পারে এবং সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে দেশ অস্থির করা পর্যন্ত নানা কিছু করতে পারে। আপনারা আসলে সেই গুপ্ত আওয়ামী লীগ নিয়ে কতটা সচেতন? জি। দেখুন, এখানে খেয়াল করার মতো বিষয় হচ্ছে যে সবচেয়ে বড় ব্যর্থতার যে পরিচয়টি সরকার বর্তমানে দিয়েছে সেটি হলো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবং আপনি দেখবেন যে এটি দিন, দিন দুঃশাসনের দিকে নিয়ে যাবে বলে আমরা মনে করছি। বিশেষ করে আপনি যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগের তৎপরতা, আ তারা যে হুঙ্কার-টুঙ্কার নানানভাবে বিভিন্ন সংবাদ সম্মেলন ইত্যাদি করছে আরকি, সেটার ইমপ্যাক্ট আপনি বাংলাদেশে দেখতে পাচ্ছেন এবং তার এগেইনস্ট এ সরকারের যে নমনীয় ভাব এটি আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আপনি আমার এলাকার কথাই যদি বলি আরকি, যে আজকেও একটি মিছিল হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। আ আমার এলাকায় নয়, সরি, আমাদের পার্শ্ববর্তী উপজেলায় আরকি, শেরপুর জেলাতে। তো সেখানে হয়েছে। এরকম অনেকগুলো মিছিল সারা দেশব্যাপী কিন্তু চলমান আছে। এমনকি আমরা বিগত সময়ে দেখেছি এই আমাদের ওয়াদুদ ভূঁইয়া ভাই এবং আমরাও কিন্তু এসবের শিকার হয়েছি, যে আমরা ফেসবুকেও কোনো কর্মসূচি বা কোনো বিষয় শেয়ার করলে সেটা ট্রেস আউট করে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আজকে কিন্তু সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি আগের চেয়ে অনেক বেড়েছে। কিন্তু তার এগেইনস্ট এ গোয়েন্দা সংস্থা বা সরকারের যে ইন্টেলিজেন্স অন্যান্য উইংস গুলো আছে, তাদের ভূমিকা কি এই আওয়ামী লীগদের দমনে? এসব কেন বলছি? যে আল্টিমেটলি সরকারের যে নীরবতা, প্রশাসনের যে দুর্বলতা, বিচার বিভাগ নিয়ে যে আমরা নমনীয় ভাব দেখছি অথবা স্থবিরতা দেখছি, অথবা ধরুন যে রাকিব, একটি প্রশ্ন আমি করি আরকি, যে সরকার বলছে যে আমাদেরকে একটু সময় দেওয়া দরকার। সবচেয়ে বেশি কার্যকর ভূমিকাটা তো এই আ বিচার বিভাগের নিয়ন্ত্রণ, তারপরে হলো যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, এগুলোর দিকেই তো থাকা দরকার ছিল নাকি? যদি সেটার দিকে না দেয় নজর, তাহলে তো আল্টিমেটলি তার নানান উইংস, মৌলিক যে জায়গাগুলো সেগুলোর উপর ইমপ্যাক্ট পড়বে এগুলো আরকি। এবং দেখবেন যে এই দিকে মনোযোগী না হয়ে দলীয়করণ কিভাবে করা যায়, মিডিয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, যেমনটা আমি রাশাদ কিছুক্ষণ আগে ভাই, বলছিলাম। আপনাকে আপনাকে একটু আমি একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে আপনার কথা আমরা ধরে নিলাম, কিন্তু আপনি বললেন যে আওয়ামী লীগ আজকে আপনার এলাকায় মিছিল দিয়েছে। তো এই প্রেক্ষাপটে সরকারকে আপনারা যেভাবে আক্রমণ করছেন, আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যুগপৎ আন্দোলনের সাথী, সেখানে আপনাদের এই অবস্থান কি আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছেন আরো? না, অথবা না, মোস্তফা অথবা ভাই, অথবা মোস্তফা ভাই আপনাকে একটু বলি। আরেকটা বিষয় বলি, আপনি কি এই বিষয়টা আমলে নেবেন কিনা যে গত 17 বছর ধরে যে নিয়োগ প্রক্রিয়ায় যেভাবে যারা এই প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আছে, সেইটা কি 6 মাসে কন্ট্রোল করে? 5ই আগস্টের পর তো আমরা দেখেছি পুলিশই নাই দেশে। সেখানে আপনি কিভাবে একটা সুশৃঙ্খল আইন শৃঙ্খলা পরিস্থিতি ইমিডিয়েট আশা করছেন? জি, না, দুটো এখানে বিষয়। মোস্তফা ভাই আমি আপনাকে বলি আরকি বিষয়টি। আমরা সারা যেখানেই মিডিয়াতে কথা বলি বা যেখানে যাই না কেন, পারস্পরিক আড্ডায় যাই না কেন, একটা কথা সবাই সবসময় জিজ্ঞেস করে যে জামাত বিএনপিকে সহযোগিতা না করে জামাত কেন বিএনপিকে মানে কি বলে কটাক্ষ করছে, রাগ করছে, ক্ষোভ করছে এরকম। প্রথমত বিরোধী দলের কাজ কি? সরকারের প্রশংসায় পঞ্চমুখ থাকা? এক। সেকেন্ড হচ্ছে এর পরেও সরকারের অনেকগুলো ভালো উদ্যোগ আমরা কিন্তু সেগুলো সংসদের বাইরে স্বাগত জানিয়েছি। এখন যেগুলো আপনাকে আপনার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হচ্ছে, রাষ্ট্রের সামগ্রিক সংকট তৈরি করছে, সেগুলো নিয়ে তো আমাকে সোচ্চার থাকতে হবে। ১৩৩ টি অধ্যাদেশ যখন সংসদে আসলো, সেগুলোর অধিকাংশ তো পাস করার ক্ষেত্রে সরকারি দলকে সহযোগিতা করেছে বিরোধী দল। কিন্তু মৌলিক যেগুলো রাষ্ট্রের স্বার্থের সাথে সংশ্লিষ্ট, সেগুলো ল্যাপস করে দেওয়ার সাথে, সাথে সেগুলো নিয়ে তো কথা বলবোই আমরা। এটা সেটি বলেন, আমরা কিন্তু বলেছি রাশেদ আরকি। রশিদ, মুশকিলটা হচ্ছে যেটা মোস্তফা আকমলও বলার চেষ্টা করলেন, এরকম সিচুয়েশনে যে না, ধরনের না, না, বক্তব্য না, না, দেওয়া রাকিব, উচিত, যে ধরনের আমি বক্তব্য আপনাকে দেওয়া বলি, উচিত বিরোধী দলের, কিন্তু সেই জায়গা থেকে তারা যদি প্রয়োজনের চাইতে বেশি করে, এটা কি ফ্যাসিস্টের আসার পথটা সুগম করে কিনা? জি। অসম্ভব। সরকার যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেবে সেটি হলো আইন শৃঙ্খলা, মানে কি বলে এটাকে, সুশাসন। সেই দিকটি বারবার আমরা ইঙ্গিত করে বলছি, বারবার সরাসরি মন্ত্রণালয়কে আমরা ইঙ্গিত করে বলছি এবং পরামর্শ দিচ্ছি এই মুহূর্তে কোন দিকে বেশি করে নজর দেওয়ার দরকার। কিন্তু আমরা দেখছি যে আল্টিমেটলি সরকার সেই ট্র্যাকে নাই। এবং অত্যন্ত মর্মান্তিক দুঃখজনক বিষয় যেটা একটু আপনি বলি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই টপিক গুলোকে অ্যাড্রেস করছেন, চমৎকার করে বলছেন তিনি। কিন্তু তার বক্তব্যের সাথে মন্ত্রী পরিষদের, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সহ এরকম মৌলিক জায়গা যেগুলো আছে,
সেগুলোতে কিন্তু আপনি কি একটা বাস্তব প্রতিফলন আমরা গ্রাফ দেখতে পাচ্ছি। গ্রাফ ভিজুয়াল করতে পারেন? মানে অন্তর্বর্তী সরকারের সময় এবং এখনকার সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নাকি অবনতি ঘটেছে? না না রাকিব, আপনি অন্তর্বর্তী সরকারকে কিন্তু উদাহরণ হিসেবে এই মুহূর্তে আমি আনতে আমি পারবেন একটা না। সময়, তাদের আমি একটা অনেকগুলো দুর্বলতা। টাইমলাইন জানতে চাচ্ছি। ধরুন ৫ আগস্ট ২০২৪ এর পর যেই পরিস্থিতি ছিল, পুলিশের মনোবল বলে আমরা একটা শব্দ জানলাম, যেই মনোবলটা ছিল না। অস্ত্রগুলো হারিয়ে গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না, লুট হয়ে গেল। সেই সময় থেকে এখন পর্যন্ত উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? আমি আপনাকে সেটা এই মুহূর্তে বলতে চাচ্ছি না, এই কারণেই যে এই মুহূর্তে এইটা গ্রাফ উত্থাপন করলে জি, আপনি কিছুক্ষণ আগে কিন্তু বলেছেন যে তাদেরকে এই মুহূর্তে অ্যানালাইসিস করার মতো জায়গায়, কিন্তু সবগুলো পয়েন্টে সরকারের অ্যানালাইসিস করা কিন্তু এই মুহূর্তে ঠিক হবে না। আমি যদি জি, আপনাকে বলি জি, যে আমার শেরপুরে কি বলে কারাগার ভেঙে আসামি সব বের হয়ে গেছিল আরকি। জি, সেই আসামিগুলোকে এখনো পর্যন্ত ধরতে পারে নাই। সেগুলোর জন্য যে সমন জারি হয়েছে সেটা নিয়ে আমি এই মাসে আইন শৃঙ্খলা মিটিং এ জিজ্ঞেস করেছি। জি। কারাগার কর্তৃপক্ষ এবং পুলিশ সুপার উভয়ই কিন্তু খুব অসংলগ্ন বা অস্পষ্ট বক্তব্য দিয়েছে। এই যে মৌলিক জায়গাগুলো, এগুলো যদি আপনি মনে করেন যে শুধুমাত্র নিয়োগ যে পর্যন্ত আমি নতুন করে না দিতে পারছি, পুনর্গঠন পুলিশকে না করতে পারছি, সে পর্যন্ত আমরা এগুলোকে স্থবির রেখে দিব, তাহলে তো সমাজে আরো বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে এবং সন্ত্রাস বেড়ে যাবে। সেই একদম স্পষ্ট জায়গাগুলোতে কথা অ্যাড্রেস বলেছেন। করতে হবে আমি নাকি? তাহলে একটু অদূত ভাই আপনার মতামত নিতে চাই। দিন শেষে দুটো বিষয়ে আলাপটা ঠেকলো। এক হচ্ছে বিচার বিভাগ নিয়ে, যেটা আসলে বিএনপির পক্ষ থেকে দল মানে সরকার গঠন করার পর সবচেয়ে দ্রুত গতিতে ওই অংশটাই করার কথা ছিল, যেটা হয়নি, যেটা আসলে রাশেদ ইসলাম রাশেদ বলার চেষ্টা করলেন। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যেটা আসলে রাশেদ ইসলাম রাশেদ বলছেন সামনে এটা ধসে পড়তে পারে। মানে আপনি কি আপনার দলের সরকারের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ বা সামগ্রিকভাবে মূল্যায়ন করবেন? এটা কোন পর্যায়ে আছে? হ্যাঁ, আপনি যদি আরেকবার বলতেন, আমার একটু নেটে একটু ইয়ে আচ্ছা, করেছিল। আচ্ছা, আচ্ছা। দুটো বিষয়। প্রথম কথা হচ্ছে বিএনপি সরকার গঠন করার পর প্রত্যাশা ছিল সবার আগে গুরুত্ব দেবে বিচার বিভাগ নিয়ে। যেটা হয়নি, দাবিটা করছেন রাশেদ ইসলাম রাশেদ। এটা তাদের প্রত্যাশা একটা ভেঙেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে ১৩৩টা অধ্যাদেশ নিয়েও তারা আসলে আশাব্যঞ্জক কিছু পায়নি, যে অভিযোগটাও তারা করছেন। তৃতীয় বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি তারা বলছেন এবং সামনের দিনে এটা ধসে পড়তে পারে এমন একটা শঙ্কাও তারা প্রকাশ করছেন। সরকারি দলের একজন সংসদ সদস্য, বিএনপি দলীয় সংসদ সদস্য আপনি, আপনার অবজারভেশনটা বলবেন আসলে। আসলে অধ্যাদেশগুলোর কথা যেটা বলছে, এই অধ্যাদেশগুলো নিয়ে সংসদে অনেক বাক বিতণ্ডতা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। অধ্যাদেশগুলো খুব দ্রুততম সময়ের মধ্যেই করতে হয়েছে, যেহেতু ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেই প্রেসিডেন্টের অধ্যাদেশগুলোকে রেখে গিয়েছে, ওগুলাকে যদি বিল আকারে বৈধতা দেওয়া না হয়, তাহলে ইন্টেরিয়াম গভর্নমেন্টটা অবৈধ হয়ে যায়, অথবা বর্তমান মানে সংসদটাও বৈধতা পেতে ঝামেলাপূর্ণ হয়। তো সেই হিসাবে আপনার এই অধ্যাদেশগুলোকে বিল আকারে বিএনপি খুব দ্রুততম সময়ের মধ্যেই করেছে। এর মধ্যে এখানে অসন্তোষ হওয়ার মতো কোনো কিছু ঘটেনি। তবে ২-৪টা খুব ভেরি ইম্পর্টেন্ট অধ্যাদেশ আছে যেগুলা আপনার করা যায়নি। এত অল্প সময়ের মধ্যে ওগুলাকে আপনার অ্যানালাইসিস করে দেখে এইটার ব্যাক সাইড, ফ্রন্ট সাইড বা মানে ইত্যাদি নেগেটিভ পজিটিভ দেখে ওগুলাকে করার সুযোগ হয়নি। কিন্তু ওগুলা সরকার বা আমরা ট্রেজারি ব্যাংকের পক্ষ থেকে বারবার বলা হয়েছে ওগুলো আমরা বিল আকারে নতুন করে আমরা আনবো, সময়ের একটু প্রয়োজন। ওগুলো আসবে না তা না, অতএব মানে অধ্যাদেশগুলোর ব্যাপারে হতাশা হওয়ার মতো কোনো কিছু আমি দেখছি না। দ্বিতীয়ত, বিচার বিভাগ এখন আস্তে আস্তে গ্রাজুয়ালি অনেক ডেভেলপ করছে। বিচার বিভাগ যদি ডেভেলপ না করে, আওয়ামী লীগের লোকজন পর্যন্ত জামিন পাচ্ছে কিভাবে? যেমন ধরেন আপনি নারায়ণগঞ্জের মেয়র আপনার কি বলে সেলিনা তাইবি। জি। আইবি, তো এবং যে সাবের হোসেন চৌধুরী, এবং এরকম আরো অনেকগুলো আমরা সাইদুল আপনার, সুমনের কথা শুনতে পাচ্ছিলাম, যদিও বোধহয় জামিন পেয়েছিল। জি, জি, এরকম অনেককেই কিন্তু জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি জামাত ইসলামের অনেকেই আপনার যে কিছু এর মধ্যে কিছু সন্ত্রাসী কার্যক্রম, উচ্ছৃঙ্খল কার্যক্রম করেছে, ওগুলাতেও তারা মামলা, বিভিন্ন জায়গায় মামলা ওদের নামে হয়েছে, কিন্তু ওরা জামিন পেয়েছে। যেটা বিগত আমলে, আওয়ামী লীগ ফ্যাসিস্টের আমলে আমরা বিএনপি, জামাত ইসলাম কোনো পার্টি জামিন পেতাম না। তো সেই দিক থেকে আমি মনে করি
যে বিচার বিভাগ গ্রাজুয়ালি ধীরে ধীরে অনেক ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। বিচার বিভাগ যে আগের থেকে উন্নতি ঘটছে না তা আচ্ছা, না। এটার ব্যাখ্যা দিলেন। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি? আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি আমাদের এই যে সাংবাদিক ভাই তো নিজেই বলেছেন যে, যেমন উনি নিজেও বিবেকবান মানুষ, সাংবাদিক মানুষ, উনি বলেছেন যে 5 আগস্টের পর তো আমাদের পুলিশ তো মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমন একটা প্রেক্ষাপট পরিস্থিতি দেশের মধ্যে তৈরি হয়েছিল। এত বড় একটা পরিস্থিতি, এত বড় একটা অভ্যুত্থান, তারপরে 16 বছরের জঞ্জাট, এর মধ্য দিয়ে পুলিশকে নতুন করে আমাদেরকে, সরকারকে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে সাজাতে হচ্ছে। এই অবস্থায় আইন শৃঙ্খলার দিকটা গ্রাজুয়ালি ডেভেলপ অনেক অনেক দ্রুতই করেছে। এত দ্রুত যে এটুকু ডেভেলপ করবে সেটা কিন্তু আমরাও আশা করিনি। তো আমি মনে করি আইন শৃঙ্খলার পরিস্থিতিটাও আগাচ্ছে। এখানে বেশ কিছু নিয়োগের প্রয়োজন আছে। আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের লোকজন, আপনার বিশেষ করে পুলিশে নিয়োগ বা বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগের প্রয়োজন আছে। অনেকেই তো আপনার চাকরিতে জয়েন অদূত করে। ভাই, আপনাকে একটু থামাতে চাই। সেটা হচ্ছে যে রাশেদ ভাই একটা অভিযোগ করেছেন, যেটা আমারও মনে হয় যেটা খুব ভ্যালিড। সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যে উদাহরণগুলো সেট করেছেন, উনি ওনার যে দিক নির্দেশনা, সেটা নিয়ে কিন্তু জামাতও কনভিন্স যে উনি চান যে সুশাসন, ন্যায় বিচার, অর্থনৈতিক গ্রোথ বা সামাজিক মূল্যবোধ, উনি অনেকগুলো উদাহরণ কিন্তু তৈরি করছেন। কিন্তু অভিযোগ আছে যে বিএনপির নেতাকর্মীরা বা মন্ত্রীরা সেটা বা এমপিরা সেটা ফলো করছেন না। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এই ব্যাপারে আমার মন্তব্য হলো, আমাদের প্রধানমন্ত্রী যা চেয়েছেন, যা চাচ্ছেন, সারা দেশে আমাদের নেতা কর্মী, এমপি, মন্ত্রীরা তাই ফলো করছে। এটা আপনারাও বুঝেন যে একটা দলের প্রধান, একটা সরকার প্রধান যাই চান, সেই সরকারের অনুগত হ্যান্ডস গুলো তাই অনুসরণ করে। এটা কিন্তু বিষয়টি এরকম না আর কি বাদল। মানে আমরা বলতে চেয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে অমীয় বাণীগুলা, এগুলা সরকারের মাননীয় মন্ত্রীগণ ফলো করছেন না বলেই কিন্তু সংকটগুলো তৈরি হয়েছে আর কি। উনি কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অনেকগুলো এখানে কথা এখানে কি বলেছেন। একটু স্পষ্ট করবেন আসলে ইসলাম রাশেদ, মানে মন্ত্রীগণ অনুসরণ করছেন না, আর নাকি কিছু মন্ত্রী, কিছু নেতাকর্মী অনুসরণ করছেন না? কিছু কিছু বলতে পারেন, তবে ম্যাক্সিমামই দেখছি যে তাদের জায়গায় নাই ওনারা। না, আমার মনে হয় এই জায়গাটা রাশেদ ভাইদের একটু ভুল কনসেপ্ট, ভুল ধারণা, ভুল বুঝাবুঝির। আমি 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 আপনাকে স্পেসিফিক ভাবে বলি, জি বলেন। বলবো নাকি? বলেন, কয়েকটা যেমন বলেন, হচ্ছে আমরা যে শুনি। জি। উন্নয়ন বৈষম্য সংক্রান্ত একটি বিষয়, যে বরাদ্দ বৈষম্য যেটি আর কি, জি। সেটি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে সবার জন্য সমান হবে, কিন্তু এখন পর্যন্ত অনেকগুলো মন্ত্রণালয় থেকে সেগুলো হয়নি। যেমন শিক্ষা মন্ত্রণালয় থেকে হয়নি, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে হয়নি, পানি সম্পদ মন্ত্রণালয় থেকে হয়নি, আর অনেকগুলো মন্ত্রণালয় কিন্তু আছে আর কি। এর বাইরে আসেন হলো যে কি বলে, উনি বলেছেন যে আমাদের যে অধ্যাদেশগুলো ল্যাপস হয়েছে সেগুলোকে পুনরায় তিনি আলোচনার ভিত্তিতে সুন্দর করে আরো কি বলে অধিকতর সংশোধন করবে, আবার উত্থাপন করবেন। বিগত কয়েকদিন আগে গুম প্রতিরোধ অধ্যাদেশ যেটি, সেটির একটি জনমত যাচাই হয়ে গেল। একদিনের মধ্যে হঠাৎ করে নোটিশ দিয়ে আবার পরের দিন সবকিছু অফ করে দেওয়া হলো। কেন হঠাৎ করে? কেন? আগামী পরশুদিন কি আমাদের সংসদ অধিবেশন আছে যে এটার জন্য এত তাড়াহুড়া করতে হবে? এই যে বিষয়গুলো আর কি, অর্থাৎ এটা কিন্তু আইন ও বিচার বিভাগ বা মন্ত্রণালয় থেকে যাক, নির্দেশ এই দুটো পয়েন্ট উল্লেখ করছে, দুটো পয়েন্ট যদি অদূত ভূঁইয়া একটু ব্যাখ্যা দেন, আমি তারপর অন্য আলাপে যেতে পারি। জি। দেখুন, উনি যেটা বলছে, শিক্ষা বা কিছু কিছু মন্ত্রণালয় থেকে সুষম বা সম উন্নয়নমূলক বরাদ্দ হচ্ছে না। জি। বেসিক্যালি এখনো তো বরাদ্দের সময় আসেনি। এই বাজেট মাত্র পাস হলো, উন্নয়ন প্রক্রিয়াটা শুরু হবে এখনই, এই সামনের মাস থেকে শুরু হবে, এরপরে আগামী বছর হবে। এই বছর যা নেওয়া হবে, তারপরে উন্নয়ন বাস্তবায়ন হবে 1 বছর, তারপরে আবার নেওয়া হবে। অতএব একটা খণ্ডকালীন সরকারের যে সময়টা গেছে 5 মাস, এই সময় কিন্তু উন্নয়নের ব্যাপক কাজ করার কোনো সুযোগ সরকারের হাতে ছিল না। এটা বিগত সরকারের রেখে যাওয়া পদ্ধতি অনুযায়ী, সিস্টেম অনুযায়ী যেটুকু করা দরকার সেটুকুই করেছে। আমাদের ভাই যেটা বলছেন, যদি না পেয়ে থাকেন মানে সুষম বা সম বন্টন মানে উন্নয়ন, সেটা হলো বিগত সরকারের যে সিস্টেমটা ছিল, সেই সিস্টেমকে মাথায় রেখে, নথিতে রেখেই কিন্তু সরকারকে কাজ করতে হচ্ছে। সেজন্য ওটা যদি হয়ে থাকে, তার দায় বিগত সরকারের।
বর্তমান সরকারের এখনো কিন্তু উন্নয়ন বরাদ্দ, বাজেট যাক একটা একটা ইত্যাদি একটা বিভ্রান্তি আসলে দূর হলো, কিন্তু রাশেদুল ইসলাম রাশেদ, যেটা হচ্ছে যে আপনাদের দিক থেকে যে প্রত্যাশা, যে দাবি, যে অংশগুলো রয়েছে যেটা আসলে সরকারের কাছ থেকে আপনারা চান, সেই ব্যাপারটা আসলে আলোচনা কিংবা গঠনমূলক গণতান্ত্রিক ভাষা, যেটা আসলে মোস্তফা আকমল শুরুতে বললেন, সেগুলো প্রয়োগ করে করা যেত। কিন্তু আমরা যখন শুনি যে না, আপা যে একটু পথে একই। গেছে আপনারাও সে পথে হাঁটছেন, বা আর ৫ মাস সময় দেওয়া হলো, ৫ মাসের মধ্যে যদি এটা না হয় তাহলে কিন্তু মানে পালাবার পথ পাওয়া যাবে না, সরকারের জন্য একটা ঝাঁকুনি হলে যথেষ্ট, এগুলো কিন্তু সব জামাত ইসলামের গুরুত্বপূর্ণ নেতাদের বক্তব্য, এবং আমরা শিরোনামে সেটা রেখেছি আর কি। তো আসলে সাংঘর্ষিক হয়ে যায়। যাক, আমি আরেকটা বিষয়ে কথা বলতে চাই। বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ চাই ঢাকা, একই কথা বলেছে আসলে দীনেশ ত্রিবেদী, ভারতীয় হাইকমিশনার। আলাপ করতে চাই অধ্যাপক ডক্টর আনিসুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, বোধহয় তাকে আমরা পেয়ে যাব। নিশ্চয়ই আমরা সেই জায়গার জন্য অপেক্ষা করি। তবে তার আগে মোস্তফা আকমল, আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি, যেই দিনটা আমরা ফেলে এলাম সোমবার, সেখানে আমরা দেখতে পেলাম স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী সবার সঙ্গে দীনেশ ত্রিবেদী কথা বলেছেন, এবং প্রত্যেকের দিক থেকে একটাই বক্তব্য, দুই দেশের মধ্যে আমরা সুসম্পর্ক চাই, বাংলাদেশও চাই, ভারতও চাই। হচ্ছে না কেন আসলে? আচ্ছা দেখুন, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তারেক রহমান সরকার কিন্তু, মানে বিএনপি সরকার কিন্তু তাদের পররাষ্ট্রনীতিতে একটা পরিবর্তন এনেছে, এবং এটা খুব স্পষ্ট করে বলেছে। আগে ছিল যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। এখন কিন্তু এই পররাষ্ট্রনীতির একটা পরিবর্তন এসেছে। দেখবেন এখানে হচ্ছে সবার আগে বাংলাদেশ, এবং ক্লায়েন্ট স্টেট হিসেবে থাকবো না। হ্যাঁ, সবার আগে বাংলাদেশ। এখানে কিন্তু আগে যে পররাষ্ট্রনীতি ছিল যে একটু মানে সমীহ জাগানোর পররাষ্ট্রনীতি, সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে, এবং আমি মনে করি এটা খুব যৌক্তিক। এবং তার কিছু টুলস হিসাবে আমরা যেটা দেখেছি, মানে বাংলাদেশের পূর্বমুখী পররাষ্ট্রনীতির দিকে যে ঝোঁক, এবং পররাষ্ট্রনীতিতে কিছুটা ভারসাম্য আনার যে চেষ্টা, সেই জায়গা থেকে এই সরকার কিন্তু পররাষ্ট্রনীতিতে একটু কঠোর অবস্থানে আসে। বিশেষ করে ভারতের ক্ষেত্রে যেটা হয়েছে যে 5ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারতে আশ্রয় নিল, আশ্রয় নেওয়ার পর থেকেই কিন্তু ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই টানাপোড়েনটা বাড়তে থাকে। এবং এই টানাপোড়েনের মধ্যে আগুনে ঘি ঢালার মতো একটা অবস্থা হলো হাদির মৃত্যু। হ্যাঁ, হাদিকে হত্যা করা হলো, এবং সেই খুনিরা আশ্রয় নিল ভারতে। এই জায়গা থেকে কিন্তু সম্পর্কটা একদম তলানিতে গিয়েছিল। এরপরে বিএনপি শপথ নেওয়ার পরে দেখলাম নতুন সরকারের সাথে ভারত সম্পর্ক ডেভেলপমেন্টের চেষ্টা করলো, এবং একটা পজিটিভ ইঙ্গিত আমরা দেখলাম। এর মধ্যে আবার পতিত সরকারের প্রধানমন্ত্রী ওখানে 2-3 বার মানে একবার সংবাদ সম্মেলন করলো, টেলিকনফারেন্স করলো অনেকবার। এগুলো নিয়ে বাংলাদেশ বারবার আপত্তি জানানোর পরও তারা খুব একটা আমলে নেয়নি। সেই জায়গা থেকে আজকে কিন্তু আমরা পরিষ্কার বার্তা পেয়েছি গভর্নমেন্টের পক্ষ থেকে, একদম ক্লিয়ার। সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে হবে, আমাদের যে বিদ্যমান চুক্তি আছে তার অধীনে হাদির খুনিদের ফেরত পাঠাতে হবে। হ্যাঁ, একই সঙ্গে আপনার এই যে এটা জানি, এখন বাংলাদেশ কি চায় সেটা তো বাংলাদেশ আগে থেকে স্পষ্ট করেছে। ভারতের দিক থেকে ভারত কেবল আশাবাদ দিচ্ছে, ঠিক এই অর্থে যে আসুন আলোচনার মাধ্যমে, ডিপ্লোমেসির মাধ্যমে সবকিছু সমাধান হয়। আমরা কিন্তু কোনো ক্লিয়ার স্টেটমেন্ট পাচ্ছি না। দেখুন, আলোচনার মাধ্যমে এই জায়গাটা খুব গ্রে। হ্যাঁ, এটা আসলে আমি মনে করি এটা কূটনৈতিক ভাষা, এটার স্পষ্ট কোনো বার্তা নেই, কিন্তু বাংলাদেশের বার্তা একদম পরিষ্কার। হ্যাঁ, ওখানে যারা পলাতক আসামি আছে তাদেরকে ফেরত পাঠাতে হবে, এবং আরো কিছু আছে। একদম। আমি তাহলে একটু আলাপ করার চেষ্টা করি। ওয়াদুদ ভাইয়া একটা ছোট বিষয় জেনে নিয়ে তারপর আমি রাশেদুল ইসলাম রাশেদ আপনার মন্তব্য নিব। ওয়াদুদ ভাইয়া একটা বিষয় বলবেন, মানে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেটা মানে বন্ধুত্বের সম্পর্ক, পরীক্ষিত বন্ধু, নানা কথা আমরা শুনেছি, এবং সেই জায়গা থেকে বাংলাদেশ এই মুহূর্তে ক্লায়েন্ট স্টেট হিসেবে থাকবে না, বাংলাদেশ সবার আগে থাকবে, নিজেদের স্বার্থটা দেখবে, সেটা নিশ্চিতভাবে গোটা বিশ্বকে তারা জানিয়ে দিয়েছে। তারপরও ভারতের দিক থেকে যে রেসপন্সটা আসার কথা, অর্থাৎ শেখ হাসিনার বক্তব্য তারা ঠিকই প্রচার করার সুযোগ দিল, হাদির হত্যাকারীকে ফেরত দিল না, শেখ হাসিনা কবে আসবে এটা নিউ নেগোসিয়েশনে তারা আসছে না, এটা কি ঠিক এই মুহূর্তে সময় দিয়ে মূল্যায়ন করবেন, নাকি এটা আসলে অন্তর্বর্তী সরকারের সময় থেকে যে টানাপোড়েনটা হচ্ছে তার রেশ এখন এই সরকার ফিল করছে? হ্যাঁ, সেটাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে টানাপোড়েনটা হচ্ছে সেটারই রেশ। পাশাপাশি আমরা সবাই বুঝি ভারত সবসময় বাংলাদেশে আওয়ামী লীগকে ফেভার করে আসছে। আওয়ামী লীগ ভারতের সাথে মানে জনগণের থেকে এগিয়ে ফেভার করেছে, আর ভারতও বাংলাদেশের জনগণের চেয়ে আওয়ামী লীগকে বেশি প্রায়োরিটি দিয়েছে, ইত্যাদি ইত্যাদি কারণে। বিশেষ করে 2টা কারণ, একটা হলো আওয়ামী লীগের এই যে পতন, পালিয়ে যাওয়া, পাশাপাশি ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় যে একটা টানাপোড়েন, এই সকল
প্রেক্ষিতে, এই সকল কারণের প্রেক্ষিতে ভারত এখন ইজি হতে পারছে না, বা ভারত বাংলাদেশ সম্পর্কটা ইজি হতে পারছে না। যার কারণে হাদি হত্যার আসামি অথবা শেখ হাসিনাকে যে আমরা আইনত বন্দি বিনিময় চুক্তি ভারতের সাথে আমাদের আছে, সেই হিসাবে যে আমরা পেতে পারি, উনুদ চেটিয়াকে তারা নিয়ে গেছে, ঠিক তেমনি ভাবে তো তারা হাসিনাকে আমাদের দিতে পারে, জি এই বিধান আছেই। জি। কিন্তু ওই যেটা বললাম যে আওয়ামী লীগের প্রতি তাদের যেটা মানে অনেক প্রীতি, পাশাপাশি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় তার মানে তারা দূরে আপনাদেরকে দুটো চ্যালেঞ্জ নিতে হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় যে ইমেজটা আসলে ভারত বাংলাদেশ সম্পর্কে হচ্ছে, সেটার ফাইট দিতে হচ্ছে বাংলাদেশকে। একই সঙ্গে তারা যে পরিমাণ আওয়ামী লীগ প্রীতি ছিল সেটার সাথেও আসলে ফাইট করতে হচ্ছে আপনাদেরকে, তাই তো? জি জি জি। আচ্ছা, তবে আমি হ্যাঁ এটা 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 একটা পজিটিভ দিকে যাবে, কারণ আমরা প্রতিবেশীদের সাথে আমাদের কোনো শত্রুতা নয়, বন্ধুত্ব ছাড়া। যে কোনো প্রতিবেশী বন্ধু হতে হবে, বন্ধু জি। হিসাবে থাকতে হবে আমরা চাই, এবং আমরা মনে করি বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নত হবে, আচ্ছা, উন্নতি আমি হবে। আমি একটু রাশেদুল ইসলাম রাশেদ একটা আক্ষেপের কথা একটু বলার চেষ্টা করি। গতকালে আয়োজনে সালাউদ্দিন আইয়ুবী ছিলেন এবং আজিজুর রহমান হেলাল ছিলেন বিএনপির পক্ষ থেকে। সে আলাপে ঠিক এরকম একটা বিষয় উঠে এসেছে যে বিএনপির সমালোচনা করার জন্য, সরকারের সমালোচনা করার জন্য বিরোধী দল খুব চমৎকার ভূমিকা রাখছে। তাদের দিক থেকে তারা বলছেন তারা আসলে অতীতের মতো বিরোধী দল হতে চায় না, যে কারণে বিরোধিতা তারা করবে, যৌক্তিকভাবে তারা করার চেষ্টা করবে। কিন্তু শেখ হাসিনার বক্তব্য যে ভারত প্রচার করলো, সুযোগটা দিল, সেটা নিয়ে যতটা প্রতিবাদ করার কথা ছিল বিরোধী দল ততটা করেনি। কি বলবেন? না না, করিনি তা না, আমরা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি করেছি এবং দলীয়ভাবে এটি নিয়ে কথা বলা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু এটা, তার পাশাপাশি আরো অনেকগুলো ইস্যু থেকেছে মাঝখানে। দেখেন যে যেদিন শেখ হাসিনার ঘটনাটি চলছে তখন কিন্তু ক্যাম্পাসগুলোতেও ধারাবাহিকভাবে কয়েকদিন একটি সংকট চলছিল আর কি, যে কারণে দেশে এটাও পরিকল্পিত কিনা এটাও আমাদের খতিয়ে দেখতে হবে। একটা প্রেস কনফারেন্সই বোধহয় আপনারা করেছিলেন, তাই তো? হ্যাঁ, সেটাই বলছি আর কি, যে যখন প্রেস রিলিজ বোধহয় প্রেস জি রিলিজ। জি প্রেস রিলিজও আমরা দিয়েছি। এমনকি আবার আপনি জেনে খুশি হবেন যে আমাদের এই প্রেস রিলিজটি অতি দ্রুত, যেহেতু এটা বৈশ্বিক ব্যাপার, অনেকগুলো ভাষায় ট্রান্সলেট করে আমরা কিন্তু বিভিন্ন দেশের এমবাসি গুলোতে পৌঁছিয়েছি। এর কারণটা কি? আমরা চাচ্ছি হলো যে আমাদের যে বিদেশ নীতি, পররাষ্ট্রনীতি, সেখানে মৌলিক 4টি বিষয় নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি। এক নাম্বার হচ্ছে যে সার্বভৌম সমতা, অর্থাৎ সব দেশের সঙ্গে সমান মর্যাদা সম্পর্ক যে রাখার ব্যাপারটি, সেটি নিশ্চিত হওয়া দরকার। 2 নাম্বার হচ্ছে যে পরনির্ভরশীলতা বর্জন, কোন নির্দিষ্ট দেশের তাবেদারি আমরা। ঠিক আছে রাশেদুল ইসলাম রাশেদ, আপনি বিভিন্ন সময় এই আয়োজনের বিযুক্তে বলেছিলেন। একটু জি রাকিব, আমি আমি রাশেদ ভাইকে ছোট্ট একটু করে বলতে বলে চাই। নিই আর কি, রাকিব। রাশেদ ভাই, আপনারা ধরেন আপনি বলছিলেন যে আরো অনেক ইস্যু থাকে। এই মুহূর্তে আপনি আমাকে বলেন, এই মুহূর্তে আহ, যতগুলো ইস্যু আছে এর মধ্যে কি সবচেয়ে বড় ইস্যু নয় যে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে অ্যালাউ করেছে ভারত, এবং সেটা নিয়েই বেশি সোচ্চার হওয়া উচিত বিরোধী দল? আমরা তো সেটাই বলেছি মোস্তফা ভাই, আমরা সেটাই বলেছি যে আমরা শেখ হাসিনার সেই সংবাদ সম্মেলনের ঘোষণাটি দেওয়ার সাথে সাথে সেটা আমরা কি প্রতিবাদ প্রেস করেছি। রিলিজের মধ্যেই আপনাদের যে কেন? কর্মকাণ্ড থাকে? কেন? না না না, কেন? আমরা প্রেস রিলিজ করেছি, এর পাশাপাশি আমাদের প্রোগ্রাম হয়েছে এটি নিয়ে, আমরা সেটি প্রোগ্রামে বলেছি। এবং কি বলে, শুধু একজন এক জায়গায় 2-1 জায়গায় বলেছে এরকম না, অসংখ্য জায়গা থেকে আমরা সেগুলো বলেছি আর কি। আমরা কিন্তু এমনকি গণমাধ্যমে এগুলো- অতটা দেখিনি। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, আমি তো বলছি আপনিও তো আপনাকে যে নিজেই ঠিক সেই বুঝে সময়গুলোতে না, থাকবেন। আমি তো গণমাধ্যমে বলি, রাকিব। শিরোনাম হয়েছে অন্যান্য বিষয়, এটা অতটা না, 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 আসেনি। আসেনি। এবং মোস্তফা ভাই, রাশেদুল ইসলাম, আমি আপনাকে কথাটা বলি, শেষ করতে দিবেন আমরা আমাকে। এই ঘটনার পর বিরোধী দলীয় নেতা জামাত আমির, তার বক্তব্য আমরা শুনেছিলাম। তিনি বলেছিলেন শেখ হাসিনাকে কেন ফেরত দেওয়া হচ্ছে না আমি জানতে চাই, আপনাদের মতোই, মানে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেছিলেন। এটা একটা। না, না, না। নাহিদ ইসলাম এখানে- বলেছেন শুধুমাত্র মানে গলাবাজি, অর্থাৎ বাংলাদেশ থেকে যেই প্রেস রিলিজটা দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সেটার মধ্যে বড় কিছু ছিল না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশংসা পেয়েছে, কারণ বাংলাদেশ খুব শক্তিশালী একটা স্টেটমেন্ট দিয়েছে। জামাতের দিক থেকে বা বিরোধী দলের দিক থেকে তো এমন শক্তিশালী প্রেস রিলিজ তো আমরা দেখিনি। কেবল মানে কি বলবেন আসলে? না, এখানে এখানে আমরা এই বিষয়টিকে দুটি আঙ্গিক বলছি আর কি। এক জি। নাম্বার হচ্ছে যে আমরা প্রথমত ইনস্ট্যান্ট প্রেস রিলিজ দিয়েছি এবং আমরা কথাগুলো বলেছি। এক। আচ্ছা। সেকেন্ড হচ্ছে, আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে এই সময়গুলোতে বাংলাদেশে বেশ কিছু অস্থিরতা শুরু হয়েছিল, যে কারণে আমাদের বক্তব্যগুলোকে খুব ফলো করে মিডিয়া প্রচারও কিন্তু করেনি। আর তার চেয়েও বড় করে আমরা যেটা দেখছি যে শেখ হাসিনা যে ধরনের বক্তব্য, উদ্ধতপূর্ণ বক্তব্য দিয়েছেন, জি। এটির ইমপ্যাক্ট আমাদের এই দেশ পর্যন্ত আশা করি যে পড়বে না, কারণ তার বক্তব্যগুলো ওই পূর্বেকার বক্তব্যের যে ধরন ছিল, যে আচ্ছা। কারণে তাকে পালিয়ে যেতে হয়েছে। আমি একটু কোট করতে চাই
গত সম্ভবত 2-3 দিন আগেই প্রথম আলোতে একটি সাক্ষাৎকার ছাপানো হয়েছে একজন সামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি এই কথাটি বলেছিলেন যে ভারত শেখ হাসিনাকে এখান থেকে নিয়ে গেছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরাই বারবার বলছি এবং আমরা বারবার উপস্থাপন করছি আরকি। এবং সেটার স্বার্থেই কিন্তু বলেছি। আমি কিন্তু এখানে এর আগেও রাকিব আপনার কি বলে শোতে এসেছে এবং বলেছি যে ভারতের সাথে বা আমাদের বৃহৎ প্রতিবেশী হিসেবে তাদের সাথে আমাদের সম্পর্কগুলোর ক্ষেত্রে আমাদের অবশ্যই সমতা, জাতীয় স্বার্থ, অগ্রাধিকার এগুলো আমাকে আগে দেখতে হবে। আমি এখানে বিরোধী দল কি সরকারি দল, বিদেশ বুঝতে নীতির পারছি। ক্ষেত্রে আমি কিন্তু হ্যাঁ, এক জায়গায় এবং কিন্তু আপনি আছি বোধহয় আরকি। দেখতেও পাচ্ছেন আমাদের সঙ্গে অধ্যাপক আনিসুর রহমান যুক্ত হয়ে গেছেন। অধ্যাপক জি, আনিসুর জি, রহমান, জি। আমন্ত্রণ আপনাকে। কথা বলবো তার আগে ছোট করে একটা ওয়াদুদ ভূঁইয়া আপনার মন্তব্য জেনে নিতে চাই। আপনি অন্তত সরকারের দিক থেকে না হয় আমরা দেখতে পেলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বেশ শক্তিশালী একটা স্টেটমেন্ট দিয়েছে, যেটা নিয়ে অনেকে প্রশংসা করছিলেন। কেবল স্টেটমেন্টের মধ্যেই কি সরকার সীমাবদ্ধ ছিল, নাকি খুব শক্তিশালী কোনো কথা বলা, যেমন নাহিদ ইসলাম বলছিলেন যে হাই কমিশনারকে ডেকে এনে ক্ষোভ জানানো, বিরক্তি প্রকাশ করা, সেই কাজটা সরকার করতে পারতো, যেটা করেনি। এবং রাশিদ ইসলাম রাশিদ যেটা বললেন, বিরোধী দল চেষ্টা করেছে কথা বলতে, আপনার কাছে মনে হয়েছে কিনা বিরোধী দলের যে প্রতিবাদ সেটাও যথেষ্ট ছিল? জি। না না, বিরোধী দলের প্রতিবাদ তো খুবই লঘু আছে। এবং নর্মালি সরকার টু সরকার অনেক সময় জি। সরকারের রিয়াকশনটা অনেক সময় সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশী সম্পর্কের কাজ। সরকার টু সরকার অনেক কাজ করা যায় না, যেটা ভাবা যায়, চিন্তা করা যায়। বিরোধী দলের পক্ষে কিন্তু খুব স্পেস থাকে। সেটুকু স্পেস থাকা সত্ত্বেও বিরোধী দল তাদের মানে যথার্থ রোল প্লে করেনি। কিন্তু আমাদের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো যে প্রতিবাদটুকু জানিয়েছে সেটা কিন্তু শুধু টুকু না, অল্প না, জি। যথেষ্ট স্ট্রংলি জানানো হয়েছে। আর অ্যাম্বাসেডারকে অথবা রাষ্ট্রদূতকে ডেকে এনে ইয়ে করা, এটা কিন্তু এটা ট্রেডিশনাল ওয়ার্ক, এটা এমন কিছু আসে যায় না। তবে আমি যতটুকু জানি আমাদের কূটনৈতিক চ্যানেলে সরকারের সাথে ভারত সরকারের সাথে কথা হচ্ছে এই ব্যাপারে। এবং বলা হচ্ছে যে আপনারা কেন এই কাজটা করছেন, কেন আপনারা একটা অবৈধ নাগরিককে আপনাদের দেশের থেকে মিডিয়ায় আপনারা তাকে সাপোর্ট দিচ্ছেন বা ইত্যাদি ইত্যাদি, বা কেনই বা রাখছেন, এগুলা মানে কূটনৈতিক চ্যানেলে কিন্তু কঠোর ভাষায় মানে কঠোর ভাষায় বলতে আর গালাগালি করে তো নয়, জি। মানে কঠিন ভাবে আলোচনা মানে হচ্ছে। ডিপ্লোমেটিক কিছু শব্দ আছে যে শব্দতে আসলে বার্তাটা প্রকাশ পায়, সেগুলো আমি বুঝতে পারলাম। একটু অধ্যাপক আনিসুর রহমান আপনার আমি মতামত দিতে রাকিব চাই। 30 সেকেন্ড বলতে চাই। 30 সেকেন্ডই কিন্তু তাহলে। জি। 30 সেকেন্ডই। 4টি মৌলিক বিষয়কে সামনে রেখে জামাত ইসলামী কথা বলেছে, বিবৃতি দিয়েছে এবং জি। অলরেডি এটা নিয়ে প্রোগ্রামও হয়েছে আমাদের। 1 নাম্বার হলো কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ইস্যু যে বাস্তবায়ন করেছে জি। আওয়ামী লীগ বিদেশে বসে পলায়ন করার পর সেটি বলেছে। আর ভারতের ভূমিকা কি ছিল সেটি নিয়েও প্রশ্ন করেছে এবং প্রত্যর্পণ চুক্তির যে অবজ্ঞা করলো তারা, সেটির জন্য সরকারকে কি সিদ্ধান্ত নিবে সেই ব্যাপারে বলেছে এবং সরকারের প্রতি বেশ কয়েকটি দাবিও কিন্তু রেখেছে, রেড নোটিশ এটা কি জারি বিরোধী সহ। দলের, মানে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে নাকি জামাতে ইসলামের পক্ষ থেকে? জামাত ইসলামের পক্ষ থেকে আলাদা করে, বিরোধী দলের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে তো কি বলাই হয়েছে, জামাত ইসলামের পক্ষ থেকে আলাদা করে বলা হয়েছে। পাশাপাশি আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম এখানে আর কি, যে এত কিছুর পরেও যেমন আজকে যে প্রধান পরাগ জৈন আসলো আর কি, এই সব কিছু আমরা কতটুকু সেনসিটিভলি হ্যান্ডেল করছি এগুলো কিন্তু আমাদেরকে ভাবাচ্ছে। এই জন্য আমরা বলবো যে বিদেশ নীতির ক্ষেত্রে আমার মনে হয় যে আরো বেশি স্মার্ট ভূমিকা রাখা দরকার এবং সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সমতার ভিত্তিতে আমরা যে সার্বভৌমত্ব রক্ষা করব সেটি যেন কোনোভাবে দুর্বল করে না দেখা হয়, এটি আমার দাবি। আপনার দাবি, এবং বোধ করি এটাই বোধহয় আপনার প্রেস রিলিজে এভাবেই লিখেছিলেন। প্রত্যাশা জায়গাটা নিয়ে কিন্তু মুশকিল হচ্ছে, অনেকেই বিরোধী দলের কাছ থেকে একটু বেশি কিছু শুনতে চেয়েছিল। মানে আহ, আমরা এটাও বলেছি আর যে শেখ হাসিনার এই বিষয়টিকে হ্যাঁ, আমরা সবচেয়ে বড় কথা, জামাত ইসলামের সঙ্গে আসলে ভারতের সম্পর্কটা কেমন সেটা ঠিক বোঝা যায় না। মানে কখনো শোনা যায় যে ভীষণ রকমের বৈরী সম্পর্ক, কখনো আবার মনে হয় কৌশলগত সম্পর্ক। মানে এখন পর্যন্ত আমরা কোনো মানে কোনো ভিজুয়াল এটা পাচ্ছি এটা না এটা আসলে। না রাকিব, উল্টা হয়ে গেছে। জামাত ইসলামের ব্যাপারে ভারতের যে সিদ্ধান্ত রাজীব ভাই, সেটি রাজীব পুরনো ভাই, এবং আজকে আমি- আমাদের বক্তব্য স্পষ্ট। আমি রাজীব ভাই, আমি 10 সেকেন্ড বলি, 10 জি। সেকেন্ড বলি যে এটা কৌশলগত সম্পর্ক বললে ভুল হবে, বরঞ্চ জামাত ইসলামের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান চলছে। এটা হাসবো না কাঁদবো? তো আমি শেষ রাজীব করতে ভাই, দেন, শেষ করতে দেন। তা না হলে বিএনপি কিছু একটা করার আগেই, বিএনপির বয়স যখন 1.5 মাস হয়নি সরকারের, তখনই ওনারা বিক্ষোভ করেছে। কিন্তু এত বড় একটা ঘটনার প্রেক্ষিতে ওনারা কিন্তু বাংলাদেশের মাটিতে বিক্ষোভ করেনি। আপনারা এটা- কৌশলে জামাতকে এবং বিরোধী দলকে সরানোর স্বার্থে ক্যাম্পাসগুলোতে ছাত্রদের সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছেন।
রাকিব ভাই এই ইস্যু যখন চলমান ছিল। রাশেদ ভাই, আমরা কি মনে করতে পারি যে জামাতে ইসলাম খুব দ্রুতই ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছে, এরকম কিছু? এটি একটি অবাস্তব চিন্তা। জামাত ইসলামী ফরমাল ওয়েতে ক্ষমতায় যাবে, গণতান্ত্রিক ওয়েতে যাবে। না, অতি দ্রুত কিন্তু ক্ষমতায় যাবে কি না যাবে, আপনারা তো বলছেন এই সরকারকে ফেলাতে খুব বেশি কিছু লাগবে না। বেশ কয়েকটা জনসভায় এরকম বক্তব্য এসেছে। জি জি বক্তব্য এসেছে, কিন্তু সেটা আপনাকে খেয়াল করতে হবে কেন বলেছি। একটা সরকার 6 মাস চলে যাচ্ছে, তার মৌলিক যে জায়গাটা, সবচেয়ে বড় জায়গাটা, সেটার ব্যাপারেই সে অবজ্ঞা করেছে। সেই সরকারের বিরুদ্ধে আপনি যদি নমনম করেন, তাহলে তো আবার অভিযোগ করবেন যে বিরোধী দল তার ভূমিকা রাখছে না। বিরোধী দলের ভূমিকা হচ্ছে সরকারকে সঠিক লাইনে রাখার জন্য। ঠিক আছে, মানে এটা মানে প্রতিবাদ অনেকে করা। হয়তো এই প্রশ্নটা করতে পারেন যে সরকারের সমালোচনা করা অনেকটা সহজ বোধহয়, মানে শেখ হাসিনার এই ইস্যুতে প্রতিবাদ করার চাইতে। না না না, রাকিব, আমি আপনাকে বলি, সরকারের সমালোচনা করবেন হলো যারা বিভিন্ন বুদ্ধিজীবী, বিভিন্ন বিশ্লেষক, তারা। কিন্তু বিরোধী দলকে আপনি সমালোচকের দৃষ্টিতে কেন দেখছেন? বিরোধী দল তো সরকারকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য শক্ত অবস্থানে যাবে। বুঝতে পারছি। সেটাই তো আমি